একটা যৌক্তিক আন্দোলন করেছে ছাত্ররা, তাদের উপরে নিরস্ত্র ছাত্রদের উপরে যারা অস্ত্র নিক্ষেপ করেছে, যারা নিরস্ত্র ছাত্রদের উপরে হাত তুলেছে, ইতিহাস তাদেরকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করবে। এখন আপনি মেনে নিলেন কোটার এই সংস্কার করবেন, তাহলে যেই কয়জন লাশ হইল, যে কয়জন মারা গেল, তাদেরকে আপনি কি বলবেন? আবু সাঈদের মতো শহীদের মাকে আপনি কি সান্ত্বনা দিবেন? যেই শহীদের মা বলে আমার সন্তানকে চাকরি দেওয়ার দরকার নাই, চাকরি না দিবা আমার সন্তানকে হত্যা করলা কেন, এমন আবু সাঈদের মাদেরকে আপনি কি সান্ত্বনা দিবেন? সান্ত্বনার কোনো ভাষা থাকার কথা নয়। সুতরাং আমরা সতর্ক করছি যে ছাত্রদের উপরে যারা আক্রমণ করেছে, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে তাদেরকে আইনের আওতায় আনা হোক। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের উপরে যারা বেশি হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের প্রশাসন, ছাত্রলীগ বেশি সবচেয়ে তাদের উপর আক্রমণ করেছে, সে যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাধারণ আমরা যারা রয়েছি, আমাদের উচিত হচ্ছে এখন তাদের পাশে, তার ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড়ই ক্ষমতাশীল হন না কেন ফেরাউনের কাতারে দাঁড়াতে পারবেন না। আপনি যত বড়ই ক্ষমতাশীল হন না কেন নমরুদের কাতারে দাঁড়াতে পারবেন না। আপনি যত বড়ই জালেম হন না কেন এরকম বড় বড় কাফের আবু জাহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগিরাদের কাতারে দাঁড়াতে পারবেন না। তারা ছিল স্বীকৃত সবচেয়ে বড় বড় কাফের। এত বড় বড় কাফের, এই কাফেররাও কিন্তু ছাড় পায় না, এদেরকেও মরতে হয়েছে। সুতরাং এই সময় যারা পৃথিবীকে শাসন করেছে, নিজেকে যারা মনে করে আরে দুইজন বাদশা গোটা পৃথিবী শাসন করছে, চারজন, মুসলমানদের ভিতরে দুইজন, বেঈমানদের মধ্যে দুইজন। মুসলমানদের ভিতরে যে দুইজন সুলাইমান আলাইহিস সালাম আর জুলকারনাইন, আর বেঈমানদের ভিতর থেকে যে দুইজন বখতে নসর আর একজন হচ্ছে নমরুদ, গোটা পৃথিবীকে শাসন করেছে, কিন্তু ইব্রাহিমের মোকাবেলায় ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক, ইব্রাহিম দুনিয়াতে নাই, কিন্তু ইব্রাহিমের আদর্শের সন্তান দুনিয়াতে অভাব নাই। তাদের মোকাবেলায় একবার না একবার ধ্বংস হতেই হবে। মোহতারাম হাজরিন, বর্তমান যে সংকট চলতেছে আপনারা জানেন, বর্তমান ইস্যু নিয়ে কথা না বললেই নয়। আপনাদেরকে জানানো উচিত এই যে কোটা সংক্রান্ত একটা বিষয়ে যেই সংকট বর্তমান চলছে, এই সংকটটা হচ্ছে কি, কোটার ভিত্তিতে চাকরি হয় 60% বাংলাদেশে। কোটার ভিত্তিতে চাকরি হওয়ার কথা কাদের? যারা প্রতিবন্ধী, হিজড়া অথবা মুক্তিযোদ্ধার কিছু সন্তান বা এরকম যারা আছে, এক কথায় যারা সমাজের অবহেলিত মানুষ, এরা যারা তাদের যোগ্যতার ভিত্তিতে আগাতে পারে না, সম্ভাবনা, তাদেরকে কোঠার ভিত্তিতে চাকরি দেওয়া হয়। কিন্তু তার হার যদি হয় 60%, তাহলে সেই দেশে মেধাবীদের কোনো মূল্যায়ন থাকে না। আর যে দেশে মেধাবীদের মূল্যায়ন নাই, ওই দেশ আস্তে আস্তে পদস্খলন হয়, ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন? আপনি মনে করেন যে দেশ উন্নত হচ্ছে, এটা মনে করতেছেন আপনি? পদ্মা সেতু হয়েছে এজন্য দেশ উন্নত হয়েছে। আরে পদ্মা সেতুতে যে ইঞ্জিনিয়াররা কাজ করছে, ওরা আসছে কোরিয়ার ইঞ্জিনিয়ার, ওরা চায়নার ইঞ্জিনিয়ার। আর এইখানে যারা ইট বালু টানছে এরা হচ্ছে নরসিংদী আর নারায়ণগঞ্জ আর এই যে মানিকগঞ্জের সাধারণ লেবার, সাধারণ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে সারা বাংলাদেশ থেকে প্যান্ট, শার্ট এগুলো রপ্তানি হচ্ছে, গার্মেন্টস শিল্পের কারণে বাংলাদেশ উন্নত হচ্ছে, আপনি ভুল করতেছেন। গোটা পৃথিবীও যদি গার্মেন্টসে ভরে যায়, গোটা বাংলাদেশ গার্মেন্টসে ভরে যায়, এটাকে উন্নতি বলে না। কারণ যে ইউরোপ আমেরিকা আপনার থেকে শার্ট প্যান্ট নেয়, যারা আপনার পারমাণবিক অস্ত্র বানাতে পারে, তারা একটা প্যান্ট বানাইতে পারে না। তাহলে আপনার কাছ থেকে কি কারণে নেয়? এই কারণে নেয় যে বাংলাদেশের মানুষকে, সরল সহজ মানুষ অল্প মূল্যে বেশি পরিশ্রম করে। এদের থেকে বেশি অল্প মূল্যে যদি অন্য কেউ পরিশ্রম করে, আগামীকাল থেকে আপনার কাছ থেকে শার্ট প্যান্ট তারা নিবে না। যেই চেষ্টা চীন করতেছে আফ্রিকার দেশগুলো নিয়ে, যেই চেষ্টা করতেছে চীন, যে এটা যদি বাস্তবায়ন হয়ে যায়,
আপনি মনে রাখবেন আগামীকাল থেকে আপনার থেকে শার্ট প্যান্ট এগুলো আর রপ্তানি হবে না, আর নিবে না। প্রবাসীদের মাধ্যমে যেই টাকা আসে, রেমিটেন্স যেই টাকা আসে, সৌদিতে 600 রিয়ালের ভিত্তিতে বাংলাদেশ প্রবাসীরা কাজ করে। কালকে যদি কেউ বলে 500 রিয়ালে কাজ করবে, বাংলাদেশের প্রবাসীদেরকে পাঠিয়ে দেবে, আপনাকে রাখবে না। এটাকে উন্নত বলে না, উন্নত বলে ওইটাকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান যদি আপনার পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে দাঁড়িয়ে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান যখন বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে দাঁড়াবে, তখনই দেশের উন্নতি হবে। বাকি উন্নত, অবকাঠামোগত উন্নত ঠুনকো এর কোনো ভিত্তি নাই। শিক্ষাগত উন্নত হয়েছে, দামি উন্নত। আর আমাদেরকে সেই শিক্ষাগত উন্নতি থেকে দূরে রাখা হচ্ছে এই কোঠার মাধ্যমে। তার মানে হচ্ছে কোঠা থাকলে মেধার কোনো সম্মান করা হয় না। বাপ মুক্তিযোদ্ধা আছে, ছেলের চাকরি হয়ে গেছে, মেধাবী হোক চাই না হোক। একটা যৌক্তিক আন্দোলন করেছে ছাত্ররা, তাদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে যারা অস্ত্র নিক্ষেপ করেছে, যারা নিরস্ত্র ছাত্রদের উপরে হাত তুলেছে, ইতিহাস তাদেরকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করবে। এখন আপনি মেনে নিলেন কোটার এই সংস্কার করবেন, তাহলে যেই কয়জন লাশ হইল, যে কয়জন মারা গেল, তাদেরকে আপনি কি বলবেন? আবু সাইদের মতো শহীদের মাকে আপনি কি সান্ত্বনা দিবেন? যেই শহীদের মা বলে আমার সন্তানকে চাকরি দেওয়ার দরকার নাই, চাকরি না দিবা আমার সন্তানকে হত্যা করলা কেন? এমন আবু সাইদদের মাদেরকে আপনি কি সান্ত্বনা দিবেন? সান্ত্বনার কোনো ভাষা থাকার কথা নয়। সুতরাং আমরা সতর্ক করছি যে ছাত্রদের উপরে যারা আক্রমণ করেছে, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে তাদেরকে আইনের আওতায় আনা হোক। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের উপরে যারা বেশি হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের প্রশাসন, ছাত্রলীগ বেশি সবচেয়ে তাদের উপর আক্রমণ করেছে, সে যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাধারণ আমরা যারা রয়েছি, আমাদের উচিত হচ্ছে এখন তাদের পাশে দাঁড়ানো। সম্ভব না হলে অন্তত পক্ষে ওই মুক্তিকামী সাধারণ ছাত্রদের জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য দোয়া করা উচিত, কথা বলা উচিত আল্লাহর কাছে। আল্লাহ তাদের দাবি যৌক্তিক দাবির জন্য তারা রাস্তায় নেমেছে, তাদের উপরে যারা জুলুম করতেছে, আল্লাহ তাদের হেদায়েত থাকলে হেদায়েত দাও, না থাকলে ফেরাউনের মতো ধ্বংস করে দাও। বলেন আমিন। এই দোয়া করতে হবে আমাদের, এবং আমাদেরও সতর্ক থাকতে হবে। আজকে কোঠার আন্দোলনের জন্য, কোঠার সংস্কারের আন্দোলনের জন্য যেই সূত্রে ছাত্ররা নেমেছে, একই সূত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার জন্য নেমেছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের সূত্র আর এদের সূত্র এক। কিভাবে এক? যখন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে উৎপন্নকৃত ধান, পশ্চিম পাকিস্তান থেকে চাল উৎপন্নকৃত, পূর্ব পাকিস্তান থেকে চাল, সেগুলো পশ্চিম পাকিস্তানে রপ্তানি হতো। সেখান থেকে বাংলাদেশের মানুষ খাইতো বেশি দামে, আর তারা খাইতো কম দামে। বাংলাদেশ থেকে যে উৎপন্ন হইতো পাট, এই পাটের দ্বারা নারায়ণগঞ্জ কার্পেট তৈরি হইতো। এই কার্পেট বাঙালি কিন্তু কম দামে, বেশি দামে, আর পাকিস্তানিরা কিন্তু কম দামে। এই বৈষম্য আচরণের ভিত্তিতে, এই বৈষম্য আচরণের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন দাঁড়িয়েছিল। ঠিক তেমনিভাবে এখন মেধা থাকার পরে বাপ মুক্তিযোদ্ধা হয় নাই, এজন্য বাপ মুক্তিযোদ্ধা না বা কোঠা নাই, মেধা আছে চাকরি পায় না, এটাও বৈষম্য আচরণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য উচিত আর একবার মুক্তিযুদ্ধ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। কোঠা সংস্করণে আবু সাইদ জীবন দিয়েছে, তার রক্তের কারণে বাংলাদেশ থেকে কোঠা পদ্ধতি চিরমূলে মূলোৎপাটিত হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন।